আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরো একটি পর্বে হাজির হলাম। অর্থাৎ চ্যাপ্টার 1 এর যে অনুধাবনমূলক কোশ্চেনগুলোর সমাধান দেখতেছিলাম, তো সেই সমাধানের দ্বিতীয় পর্বে হাজির হয়ে গেছি। দেখো ভাইয়া, এখানে যে আমরা কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি, কোশ্চেনগুলোকে আমরা একটু পড়ে নেই, তারপরে হচ্ছে আমরা কোশ্চেনটার সমাধান দিতে পারবো। দেখো, ফার্স্ট অফ অল এখানে বলছে 10 নম্বর কোশ্চেনটা বলছে বিশেষ প্রযুক্তির মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া সম্ভব, ব্যাখ্যা করো। বিশেষ প্রযুক্তির মাধ্যমে, দেখো, নিরাপদে এবং প্রযুক্তির মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া সম্ভব বলতে বোঝানো হয়েছে ভাই ভার্চুয়াল রিয়েলিটি। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমেই কিন্তু আপনি একটা ভার্চুয়াল রিয়েলিটি যেহেতু একটা প্রযুক্তি, এই প্রযুক্তির মাধ্যমেই কিন্তু ভাই আমরা মানে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবো। দেখো, বিশেষ প্রযুক্তির মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, প্রযুক্তিটার নাম ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়া সম্ভব। এক্ষেত্রে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে, অর্থাৎ কৃত্রিম পরিবেশে আমরা এখানে ড্রাইভিং মানে প্রশিক্ষণটা নিতে পারবো। অর্থাৎ এই প্রযুক্তি ব্যবহার করে যদি তুমি ড্রাইভিং প্রশিক্ষণ নাও, সেই ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনার একেবারেই সম্ভাবনা নেই। কারণ হচ্ছে এটা যেহেতু একটা কৃত্রিম পরিবেশ, এখানে যেহেতু পাশাপাশি আপনার যানবাহন চলাচল করবে না, সেম ওয়েতে আপনি এখানে দুর্ঘটনা একেবারে হবে না বললেই চলে। আর আপনি যদি একেবারে প্র্যাকটিক্যালি ড্রাইভিং প্রশিক্ষণ নিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়া সেখানে দুর্ঘটনার একটা সম্ভাবনা থেকেই থাকবে। তো আমরা যদি এটা একটু খেয়াল করি ভাইয়া, সেটা হচ্ছে বিশেষ প্রযুক্তি বলতে এখানে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিকেই বোঝানো হয়েছে। তারপর দেখেন ভার্চুয়াল রিয়েলিটিটা কিভাবে কাজ করছে। এই যে চালকের মাথায় পরিহিত হেড মাউন্টেড ডিসপ্লের সাহায্যে কম্পিউটার দ্বারা সৃষ্ট যানবাহনের অভ্যন্তরীণ অংশ, আশেপাশের রাস্তার পরিবেশের একটি মডেল দেখানো হয়। এর সাহায্যে ব্যবহারকারী যানবাহনের অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে অংশের 360 ডিগ্রি দর্শন লাভ করে এবং কম্পিউটার সৃষ্ট পরিবেশে মগ্ন থেকে ড্রাইভিং প্রশিক্ষণ নিতে পারে। তারপরেরটা দেখো ভাইয়া, 11 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে। 11 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি, বলছে কণ্ঠস্বর যাচাইকরণে ব্যবহৃত প্রযুক্তিটি কি। মানে কণ্ঠস্বর যাচাই করে যে আমরা বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করি, সেটা হচ্ছে বায়োমেট্রিক্স। দেখো, কণ্ঠস্বর যাচাইকরণে ব্যবহৃত প্রযুক্তিটির নাম হচ্ছে ভাইয়া বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স হচ্ছে এমন এক ধরনের কৌশল যা প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির দৈহিক গঠন, যেমন আঙ্গুলের ছাপ, তারপরে ডিএনএ, আইরিশ বা রেটিনা স্ক্যান ইত্যাদি, কিংবা আচরণগত বৈশিষ্ট্য যেমন কণ্ঠস্বর, হাতের স্বাক্ষর, এমনকি বোর্ড টাইপিং এর উপরও ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা যায়। বায়োমেট্রিক্স হচ্ছে মানুষের বায়োলজিক্যাল যে বিষয়গুলো বা আচরণগত যে বিষয়গুলো, এগুলো হচ্ছে অদ্বিতীয়, মানে এগুলোর মাধ্যমে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করার পদ্ধতি, সেটা হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স। তো এখানে কিভাবে কাজ করে ভাই এটা, এটা হচ্ছে দেখো, এক্ষেত্রে প্রথমে ব্যক্তির দেহের গঠন কিংবা বৈশিষ্ট্যগুলো ইনপুট হিসেবে নিয়ে কম্পিউটারে সংরক্ষণ করা হয়। সংরক্ষণ করার পরবর্তীতে যখন একজন ব্যক্তি আবার ওই ইনপুটগুলোই প্রবেশ করে, যেটা সংরক্ষণ করা আছে ওটার সাথে মিলায়া দেখে, মিলায়া দেখার পর যখন ম্যাচিং হয়, তখন হচ্ছে তাকে আমরা চিহ্নিত করতে পারি। এটাই হচ্ছে কণ্ঠস্বর বায়োমেট্রিক্সের যে প্রযুক্তির গঠন। এবার ভাইয়া দেখো এখানে কি বলছে, বর্তমানে চিকিৎসকের পাশাপাশি যন্ত্র সার্জারি কাজ করে থাকে। সার্জারি মানে কি ভাইয়া, সার্জারি মানে হচ্ছে অপারেশন করা বা কাটাছেঁড়া করা। তো সার্জারি যেহেতু যন্ত্রও করতেছে, তো এইরকম যন্ত্রের নাম কিন্তু ভাইয়া হচ্ছে রোবোটিক্স। অর্থাৎ রোবোটিক্সের মাধ্যমে কিন্তু বর্তমানে সার্জারি করা হয়ে থাকে। তাহলে দেখো, বর্তমানে চিকিৎসকের পাশাপাশি অত্যাধুনিক রোবোটিক সার্জিক্যাল সিস্টেমে সরাসরি অপারেশন বা অস্ত্রোপচারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অস্ত্রোপচার মানে কিন্তু ভাই অস্ত্রোপচার করা না, এটা হচ্ছে কাটাছেঁড়া করা, অপারেশন করা, এটার বাংলা নাম হচ্ছে অস্ত্রোপচার। অর্থাৎ এক্ষেত্রে সাহায্যকারী যন্ত্রটি হচ্ছে রোবট, যা অত্যন্ত দ্রুত, ক্লান্তিহীন এবং নিখুঁত কর্মক্ষম স্বয়ংক্রিয় আধুনিক যন্ত্র। দেখো ভাইয়া, যখন মানুষের একটা ব্রেন অপারেশন করা হয়, অর্থাৎ মস্তিষ্কের কোনো একটা অপারেশন করা হয়, সেখানে কিন্তু লং টাইম কাজ করতে হয়। অর্থাৎ অপারেশনের ডিউরেশনটাই হয় এরকম 5 থেকে 7 ঘন্টা। তো স্বাভাবিক মানুষ যখন এত সময় ধরে কাজ করতে দেয়, তখন কিন্তু ক্লান্তি, তারপরে তার ভেতরে হচ্ছে একটা ঘুম ঘুম ভাব, যা বা হচ্ছে বিভিন্ন ধরনের একটা হচ্ছে বাহ্যিক ব্যতিক্রম এখানে ঘটানো সম্ভব, যেটা হচ্ছে রোগীর জন্য খুবই একটা প্রাণহানিকর ঘটনা ঘটতে পারে। তো সেক্ষেত্রে এইরকম গুরুত্বপূর্ণ অপারেশনগুলো যখন আমরা কোনো একটা যন্ত্রের মাধ্যমে করব, রোবোটিক্সের মাধ্যমে, তখন দেখা যাবে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে এবং আমাদের পরিশ্রমটা অনেকটা কমে যাবে। তো এটা কিভাবে কাজ করে দেখো, একজন সার্জন একটি কম্পিউটার কনসোলের মাধ্যমে রোবটকে নিয়ন্ত্রণ করে। সার্জন কম্পিউটার কনসোলে বসে ত্রিমাত্রিক ইমেজের মাধ্যমে রোগীর অভ্যন্তরীণ অঙ্গগুলো দেখে এবং রোবটের হাতগুলো নিয়ন্ত্রণ করে, যা অত্যন্ত সূক্ষ্মভাবে হচ্ছে আমাদের কি করে সার্জারির কাজগুলো সম্পন্ন করে থাকে। তারপরের কোশ্চেনটা দেখো, 13 নম্বর কোশ্চেনটা কি বলছে ভাইয়া, খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো।
খাদ্যের গুণাগুণ রক্ষা করার জন্য যেই প্রযুক্তি ব্যবহার করা হয় ভাইয়া সেটার নাম হচ্ছে ন্যানো টেকনোলজি। খাদ্যের গুণাগুণ রক্ষার জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। এটা কিভাবে কাজ করে দেখো, ন্যানো টেকনোলজি হচ্ছে এমন একটি প্রযুক্তি যেখানে ন্যানোমিটার স্কেলে একটা বস্তুকে নিরূপণভাবে বা নিপুণভাবে ব্যবহার করা যায় এবং এর পরিবর্তন, পরিবর্ধন বা ধ্বংস বা সৃষ্টি করা যায়। খাদ্যদ্রব্যের প্যাকেজিং, এই প্যাকেজিংটা কিন্তু প্যাকেজিংয়ের যে কৌশলটা সেটা কিন্তু ন্যানো টেকনোলজির মাধ্যমেই হয়ে থাকে। প্যাকেজিং যেহেতু ন্যানো টেকনোলজির মাধ্যমে তৈরি করা সম্ভব, আর তুমি জানো প্যাকেজিংটাই হচ্ছে ইম্পর্টেন্ট খাদ্যের গুণাগুণ রক্ষা হবে না হবে না। অর্থাৎ প্যাকেজিং পদ্ধতিটা যদি ভালো হয় সেই খাদ্যটা কিন্তু গুণাগুণটাও রক্ষা করবে এবং দীর্ঘ টাইম সংরক্ষণ করা যাবে। যেহেতু এই প্যাকেজিংয়ের উপরই খাদ্যের গুণাগুণ নির্ভর করে, আর প্যাকেজিং যেহেতু ন্যানো টেকনোলজি দিয়ে তৈরি করা হয়, সুতরাং আমরা বলতেই পারি খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ন্যানো টেকনোলজি প্রযুক্তিটি ব্যবহার করা হয়। তো তারপরে দেখো, তারপরের কোশ্চেনগুলো যদি আমরা একটু দেখি ভাই, এখানে কি বলছে। 14 নম্বর কোশ্চেনটা আমরা এবার একটু দেখবো। দেখো 14 নম্বর কি বলছে, টপ টু ডাউন পদ্ধতিতে কাজ করার প্রযুক্তিটি ব্যাখ্যা করো। দেখো টপ টু ডাউন হচ্ছে ন্যানো টেকনোলজি যে প্রযুক্তি তার সাথে সম্পর্কিত। টপ টু ডাউন হচ্ছে ন্যানো টেকনোলজি প্রযুক্তির সাথে সম্পর্কিত ভাইয়া। তাহলে টপ টু ডাউন পদ্ধতিতে কাজ করে প্রযুক্তিটি ব্যাখ্যা করো, সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। তো এখন তুমি অবশ্যই বলতে পারবো যে ন্যানো টেকনোলজি আসলে কিভাবে কাজ করে। ন্যানো টেকনোলজি হচ্ছে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর যে বিজ্ঞান। ন্যানো টেকনোলজি দুটি প্রক্রিয়ায় হচ্ছে ঘটে থাকে, একটা হচ্ছে টপ টু ডাউন পদ্ধতি যেখানে কোনো একটা জিনিসকে কেটে ছোট ছোট করা হয়, আর একটা হচ্ছে বটম টু আপ পদ্ধতি যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র আকারের বস্তুকে ছোট ছোট মানে ক্ষুদ্র ক্ষুদ্র আকারের বস্তুকে সমন্বয় করে বড় আকারের কোনো একটা বস্তু তৈরি করা হয়। তাহলে ন্যানো টেকনোলজি প্রযুক্তি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ভাইয়া টপ টু ডাউন, যেটা হচ্ছে আমাদের ক্ষুদ্র জিনিসকে, টপ টু ডাউন হচ্ছে আমাদের টপ মানে বড়, বড় জিনিসটাকে ডাউন মানে হচ্ছে ছোট ছোট করে নিয়ে আসা, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা, এই হচ্ছে বিষয়টা। আরেকটা হচ্ছে আমাদের বটম টু আপ। বটম মানে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে জড়ো করে বড় বৃহৎ আকারে কোনো জিনিস তৈরি করা, সেটা হচ্ছে আমাদের টপ বটম টু আপ যে পদ্ধতি। তারপর দেখো 15 নম্বর কোশ্চেনটা বলছে, বর্তমানে ড্রাইভারবিহীন গাড়িতে চড়েও যাতায়াত করা যায়। ড্রাইভারবিহীন গাড়ি বলতে কি বোঝানো হয়েছে ভাইয়া, সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে এআই দ্বারা তৈরি যে আমাদের হচ্ছে বর্তমানের প্রযুক্তি, যেই ড্রাইভিং যে কৌশল সেটাকে বলা হয় ড্রাইভারবিহীন গাড়ির যে এক্সাম্পল। দেখো বর্তমানে তথ্য প্রযুক্তির কল্যাণে ড্রাইভারবিহীন গাড়িতে চড়েও যাতায়াত করা যায়। এই ড্রাইভারবিহীন গাড়িটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি সফল প্রয়োগ। এ ধরনের গাড়ির সামনে ড্রাইভারের আসনটি খালি থাকে, গাড়ির স্টিয়ারিং হুইল একা একাই ঘুরতে থাকে, আর এক্ষেত্রে গাড়ির ক্যামেরা এবং রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে গাড়ি সামনের দিকে আগাইতে থাকে। তারপর দেখো এক্ষেত্রে, আচ্ছা এটা বুঝলাম। তারপরে হচ্ছে আমাদের উন্নত দেশগুলোতে এ ধরনের গাড়ির চলাচল কিন্তু আমাদের হচ্ছে শুরু হয়ে গেছে অলরেডি, বাট যদিও বাংলাদেশে হয় নাই। ড্রাইভারবিহীন গাড়িটা এইভাবে কাজ করে ভাইয়া। তো আপনার ড্রাইভারবিহীন যে গাড়িটা, এটা হচ্ছে এআই এর মাধ্যমে তৈরি করা হয়, অর্থাৎ গাড়িতে হিউজ পরিমাণ ক্যামেরা বা সেন্সর লাগানো থাকে। সে কি করে, সে আশেপাশের যে ফোকাস করে করে তথ্যগুলো কালেক্ট করে ওই গাড়ির ভেতরে একটা সফটওয়্যার থাকে। এই সফটওয়্যার হচ্ছে তথ্যগুলো বিশ্লেষণ করে তারপরে সামনের দিকে আগানো শুরু করে, যে কখন কিভাবে গাড়িটা হচ্ছে আগাইতে পারবে। এই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হচ্ছে বৈশিষ্ট্যের কারণে ড্রাইভারবিহীন গাড়ি চালানো সম্ভব। তারপর দেখো ভাইয়া 16 নম্বর কোশ্চেন বলছে, আচরণিক ডেটা ব্যাখ্যা করো। মানুষের আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের জন্য মানুষের আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করার পদ্ধতিকেই বলা হয় আচরণিক ডেটা। আবারও বলি, মানুষের আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একজন মানুষকে অদ্বিতীয়ভাবে অর্থাৎ ইউনিকভাবে খুঁজে বের করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে আমাদের আচরণিক ডেটা। আর এই আচরণিক ডেটা বা হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতি। তো বায়োমেট্রিক্স প্রযুক্তির আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কাউকে শনাক্তকরণ করতে আচরণিক ডেটা ব্যবহার করা হয়। যেমন এটা হচ্ছে হাতের স্বাক্ষর, কণ্ঠস্বর, কারণ এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে এক একটা মানুষের। তারপরে কিবোর্ড, টাইপিং, এইগুলো এইগুলোর উপর ডিপেন্ড করেও কিন্তু একটা মানুষকে ইউনিকভাবে খুঁজে বের করা যায়। এটাই হচ্ছে আচরণিক ডেটার বৈশিষ্ট্য। তারপরে দেখো ভাইয়া 17 নম্বর কোশ্চেনটা কি বলছে, এটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা উন্নত দেশ গঠনে অপরিহার্য ব্যাখ্যা করো। আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা, দেখেন ভাইয়া, আইসিটি নির্ভর অর্থাৎ প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থা কিন্তু উন্নত দেশ গঠনে অনেকটাই অপরিহার্য। দেখো আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা উন্নত দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা হচ্ছে উৎপাদন প্রক্রিয়া একটি উন্নয়ন পদক্ষেপ যা সাধারণ আইসিটি সেবার সাথে সম্পর্কিত। এটি একটি দেশের কৃষি,
শিল্প এবং অন্যান্য ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করে, দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে। উৎপাদনের ক্ষেত্রে অধিক ঝুঁকিপূর্ণ কাজে কম্পিউটার চালিত রোবট ব্যবহার করা হয়। এছাড়া উৎপাদন কাজে ব্যবহৃত যন্ত্রপাতিগুলোকেও আমরা কি করি, ঠিকভাবে কাজ করেছে কিনা সেটা কম্পিউটারের মাধ্যমে নির্ভর করা যায়। অর্থাৎ প্রযুক্তি দিয়ে যদি আমি উৎপাদন ব্যবস্থা করি, মানে উৎপাদনকে আমি কি করতে পারবো, অবশ্যই বৃদ্ধি করতে পারবো। অর্থাৎ এখানে যদি আমরা রোবোটিক্স ইউজ করি ভাইয়া, যেই কাজটা একটা মানুষের হচ্ছে করতে 7 দিন সময় লাগে, একটা রোবোটিক্স সেই কাজটা হচ্ছে আমাদের একদিনে করা সম্ভব। অর্থাৎ এখানে আমি মানুষের পরিবর্তে যদি রোবোটিক্সকে নিয়ে আসি, দেখা যাবে কাজটা অনেক ইজি হয়ে গেছে এবং দ্রুত হয়ে গেছে। এই জন্যই বলা হয়েছে আইসিটি নির্ভর যদি উৎপাদন ব্যবস্থা আমরা তৈরি করি, দেখা যাবে যে আমাদের দেশ গঠনে অনেক অপরিহার্য ভূমিকা পালন করছে। তারপরের কোশ্চেনটা দেখো ভাই, 18 নম্বর কোশ্চেনটা কি বলছে। 18 নম্বর কোশ্চেনটা বলছে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত যন্ত্রটি কিভাবে মানুষের বিকল্প হিসেবে কাজ করে। ঝুঁকিপূর্ণ কাজ মানে কি, যেহেতু ঝুঁকিপূর্ণ কাজে মানুষের বিকল্প কেউ একজন কাজ করতে যায়, সেটা কিন্তু হবে ভাইয়া রোবোটিক্স। তাহলে দেখো, তথ্য প্রযুক্তির কল্যাণে বর্তমানে অনেক যন্ত্র আবিষ্কার হয়েছে যা ঝুঁকিপূর্ণ কাজে মানুষের বিকল্প হিসেবে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। অর্থাৎ ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত যন্ত্রটি হচ্ছে রোবট, বা স্বয়ংক্রিয়ভাবে প্রদত্ত প্রোগ্রাম অনুসারে, অর্থাৎ সফটওয়্যার অনুযায়ী সে কি করবে, সে কাজ করে থাকবে। যেমন হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ কাজগুলো হতে পারে ভূমিকম্প হওয়ার পর আমাদের হচ্ছে যে উদ্ধার কাজ করা, কোনো ভবনে আগুন লাগলে উদ্ধার কাজ করা। এই যে কাজগুলো, এগুলো একজন স্বাভাবিক মানুষ করতে গেলে তার জন্য অনেকটা ঝুঁকি থেকে যায়, মানে প্রাণহানিরও হচ্ছে ঘটনা ঘটতে পারে। বাট এখানে যদি আমরা একটা রোবটকে পাঠাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মানে ম্যানুয়াল যে প্রযুক্তি, অর্থাৎ মানে প্রাণহানি হওয়ার কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ রোবট সেটা হচ্ছে অসম্ভব কাজকেও সম্ভব করে ইজিলি সমাধান করতে পারবে। তারপরের কোশ্চেনটা দেখো ভাইয়া, 19 নম্বর কোশ্চেনটা কি বলছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ করা যায়। ডেফিনেটলি প্রযুক্তি ব্যবহার করে ব্যক্তি শনাক্তকরণ করা যায়। অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে যদি আমরা একটা ব্যক্তিকে শনাক্তকরণ করতে যাই, এই প্রযুক্তিটার নাম হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স। অর্থাৎ বায়োমেট্রিক জিনিসটা একটা মানুষের আচরণগত বৈশিষ্ট্য, যা মানে তারপরে হচ্ছে বিভিন্ন হচ্ছে বায়োলজিক্যাল বৈশিষ্ট্য, এইগুলোর উপর ডিপেন্ড করে, এইগুলোর উপর ভিত্তি করে একটা মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা সম্ভব। এটাই হচ্ছে মূলত আমাদের যেই প্রযুক্তির মাধ্যমে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করার পদ্ধতি। তো এবার দেখো ভাইয়া, আমরা পরের যে কোশ্চেনগুলো সেগুলো একটু দেখার চেষ্টা করি। তো তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেনগুলোর সমাধান, অনুধাবনমূলক কোশ্চেনগুলোর সমাধান। আমরা পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেনের সমাধান দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।